তো আজকের ভিডিওটা একটু টাফ হইতে যাইতেছে আমার জন্য, বিশেষ করে বুঝানোটা যে কিভাবে কি হইতেছে। এই ভিডিওতে আমরা আমাদের এই সেকশনের পজিশনের জন্য আমাদের মডেলটাকে প্লেসমেন্ট কিভাবে করব সেটা বুঝাইতে যাইতেছি। এবং ঝামেলাটা হচ্ছে এই যে আমি আসলে এটার জন্য একদমই কোনো ধরনের প্রিপারেশন নেই। আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের প্রত্যেকটা সেকশনের নিচে তার সাব লিঙ্কগুলোকে খুব সুন্দরভাবে একটা ড্রপ ডাউন মডেলের মাধ্যমে শো করা হইতেছে একেবারে সুন্দর পজিশনে, প্রত্যেকটা সেকশনের একেবারে ডাইরেক্ট নিচে। আমাদের এই পর্যন্ত যতটুকু করা হয়েছে সেটা হচ্ছে জাস্ট মডেলটা শো করা। এখন আমাদের এই মডেলের পজিশনটাকে সেট করতে হবে। মডেলের পজিশনটা সেট করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা সেকশনের পজিশনকে বের করতে হবে, এবং এই ভিডিওতে আমরা এটাই দেখতে চাইতেছি যে কিভাবে আমরা বিভিন্ন সেকশনের পজিশনটাকে বের করতে পারি এবং সেটাকে ব্যবহার করে কিভাবে আমাদের সাব মেনুর পজিশনটাকেও চেঞ্জ করতে পারি। সো এই ক্ষেত্রে সবার প্রথমে যে কাজটা আমি করতে চাই সেটা হচ্ছে আলাদা একটা ফাংশনকে তৈরি করা অন মাউস এন্টারের জন্য। কারণ আমাদের প্রত্যেকটা সেকশন আছে কোথায়? একটা লিস্ট আইটেমের ভেতরে, এবং এই লিস্ট আইটেমের পজিশনটাকেই আমাদের বের করতে হবে। এবং এখানে আমরা কিভাবে সেই পজিশনটা বের করব? আমরা বের করব অন মাউস এন্টার অ্যাট্রিবিউট এর মাধ্যমে। এবং যেহেতু আমরা আমাদের মাউসটাকে আমাদের এই বাক্সের ভেতরে ঢুকাইতেছি, সেহেতু এটার ক্ষেত্রেও আমরা একটা ইভেন্টকে পাবো, অ্যান্ড অন মাউস এন্টারের মাধ্যমে আমরা আমাদের এই ইভেন্ট থেকে পজিশনটা বের করতে পারি। সো আমি এখানে আগে থেকেই অন মাউস এন্টারের জন্য একটা অ্যারো ফাংশনকে তৈরি করে রাখছিলাম, এটার আপাতত কোনো দরকার নাই। এবং আমি উপরে একটা নতুন ফাংশনকে তৈরি করব কনস্ট হ্যান্ডেল মাউস এন্টার নামে। সো হ্যান্ডেল মাউস এন্টার ইজ ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন যেটার ভেতরে আমরা ইভেন্টটাকে দিয়ে দিতে পারি, এবং আমরা এখানে ওপেন সাব মেনু ফাংশনটাকে পাস করে দিব। এবং ওপেন সাব মেনু ফাংশনটা পাস করে দেওয়ার পর আমি অন মাউস এন্টারের ভেতরে হ্যান্ডেল মাউস এন্টার ফাংশনটাকে দিয়ে দিতে পারি, এবং একটু ওয়েট করলে দেখব সবকিছু আগের মতোই কাজ করতেছে। এখন আমাদের পরবর্তী স্টেপে আসতে হবে, আমরা কিভাবে আমাদের এই সেকশনগুলার পজিশনগুলোকে পাবো। আমরা জানি যে একটা ইভেন্ট হ্যান্ডলার কিভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা সেকশনের ভেতরে যাব তখন এই ইভেন্টটা আমাদেরকে একটা অবজেক্টকে দিবে, এবং সেই অবজেক্টের ভেতরে এই ইভেন্টটা যেই বাক্সের জন্য হইতেছে অথবা যেই ট্যাগের জন্য হইতেছে সেটার যাবতীয় সকল ইনফরমেশন এখানে থাকবে। এবং হ্যাঁ, এই ইভেন্টের ভেতরে একটা গেট বাউন্ডিং ক্লায়েন্ট ট্রেক নামে ফাংশন আছে, যেটা আমাদেরকে এই সেকশনের ফুল পজিশনটাকে একটা অবজেক্ট আকারে রিটার্ন করে দিতে পারে। সো আমি এখানে আমাদের ইভেন্ট ডট টার্গেট ডট আমি এখানে ইভেন্ট টার্গেট লিখছি, ইভেন্ট ডট টার্গেট ডট গেট বাউন্ডিং ক্লায়েন্ট রেক্ট মেথডটাকে দিয়ে দিব। এবং হ্যাঁ, আমি জানি যে এটা বিশাল বড় একটা নাম, কিন্তু আই হ্যাভ নো আইডিয়া কেন এটার নাম এমন ভাবে দেওয়া হয়েছে, বাট স্টিল কি আর করার আছে ভাই, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। এবং এই ক্ষেত্রে এই ফাংশনটা আমাদের যেই লিস্ট আইটেমের জন্য ইভেন্টটা ট্রিগার হয়েছে সেটার পুরো বাক্সটার পজিশনটাকে রিটার্ন করে দিবে, এবং আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারি। সো এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব আমি লিঙ্ক পজিশন, এবং পিটা বড় হাতের দেওয়া উচিত ছিল, ইকুয়ালস টু দিয়ে আমরা সেই ভ্যালুগুলোকে এখানে রাখতে পারি। এবং আপনাদেরকে দেখানোর জন্য আপাতত আমি জাস্ট লিঙ্ক পজিশনটাকে লক করে দিব, এবং রিলোড করলাম। রিলোড করার পর ইন্সপেক্ট টুলে ঢুকবো। এখানে একটা এরর দেখাইতেছে। কি এরর দেখাইতেছে? এখানে দেখাইতেছে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। আমি কি কোনো জায়গায় কি প্রপ দিতে ভুলে গেছি? এই এররটা কোথায় দেখাইতেছে? সাইড বারের ভেতরে। অলরাইট, সো আমাদের সাইড বারে যাওয়া উচিত। এই জিনিসটা আগে একটু ফিক্স করে নেই। সাইড বারে যাব, এবং এখানে আমরা ম্যাপ করতেছি লিস্ট আইটেমের ভেতরে আমি কি প্রপকে দিই নেই। এই তো, সো কি প্রপের ভেতরে আমরা ইন্ডেক্সটাকে পাস করে দিব, এন্ড সাইড বারের এই এররটা আপাতত চলে যাওয়ার কথা। রিলোড করলাম, এররটা চলে গেছে, এবং আমরা এখন আমাদের ন্যাপ বারে ফেরত আসতে পারি। এবং ন্যাপ বারে ফেরত এসে আমরা যেহেতু পজিশনটাকে নিতেছি, সেহেতু আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিব যেন আমাদের এই ন্যাপ বারটা গায়েব না হয়ে যায়। আমি জানি না বড় হইতেছে না কেন, এবং বড় করে দিলাম। ইন্সপেক্ট টুলে আসলাম, এটাকে একটু জুম আউট করতে হবে। এবং যদি আমি কনসোলে যাই এবং কোনো একটা লিঙ্কের উপরে হোভার করি তাহলে দেখব এখানে ডম রেক নামক একটা অবজেক্ট লগ হয়ে গেছে।
এবং এটার ভেতরে ঢুকলে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউটকে দেখতে পারতেছি যেগুলো রিপ্রেজেন্ট করবে আমাদের এই সেকশনগুলোকে। সো বটম, হাইট, লেফট, রাইট, টপ, উইথ, এক্স, ওয়াই, এই সকল কিছু হচ্ছে আমাদের এই ডিলস বাক্সের পজিশনের জন্য, এবং এটাকেই আমরা ব্যবহার করতে পারি আমাদের মডেলের পজিশনটাকে ঠিকভাবে রেন্ডার করার জন্য। এই কারণে আমি এখন এখান থেকে আমাদের বাক্সের একেবারে মিডল পয়েন্টটাকে বের করে নিব এবং বাক্সের নিচের পয়েন্টটাকেও বের করে নিব, কারণ আমাদের মডেলটা রেন্ডার হবে আমাদের প্রত্যেকটা সেকশনের ঠিক মিডল বরাবর এবং নিচে, এবং এই জন্য আমি সিম্পলি লিঙ্ক পজিশন থেকে অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করতে পারি। সো এখানে আমি নতুন একটা ভ্যারিয়েবল নিতে পারি যেটার নাম হবে সেন্টার, এবং সেন্টার পজিশনটা বের করার জন্য আমরা লিঙ্ক পজিশন ডট লেফট প্লাস লিঙ্ক পজিশন ডট রাইট এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের মিডল পয়েন্টটা বের হয়ে যাবে, এবং আমাদের বটম পজিশনটারও দরকার পড়বে। সো আমি এখানে কনস্ট বটম পজিশন ইজ ইকুয়ালস টু লিঙ্ক পজিশন ডট বটম ভ্যালুটাকে নিয়ে নিতে পারি, এবং এখান থেকে আমি কিছু পিক্সেলকে আগে থেকে কাট করে রাখবো। এটার একটা দরকার আছে, এটা নিয়ে আমি একটু পরেই কথা বলতে চাইতেছি। এবং আমরা এখন এই দুইটা ভ্যালুকে আমাদের ওপেন সাব মেনুতে পাঠায় দিতে পারি এবং সেখানে আমরা বাকি প্রসেসিংটুকু করতে পারি, কারণ আমাদের এই সেন্টার এবং বটম ভ্যালু দুইটা দরকার পড়বে সাব মেনু ডট জেএসএক্স এর ভেতরে। সো এই ক্ষেত্রে আমি ওপেন সাব মেনুর জন্য কিছু কাজ করতে চাই, এবং ওপেন সাব মেনু ফাংশনটা আছে কোথায়? ওপেন সাব মেনু ফাংশনটা আছে অ্যাপ কনটেক্সটের ভেতরে, এবং এই কারণেই আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি আলাদা আলাদা দুইটা ফাংশনকে তৈরি করতে চাই আমাদের সাব মেনুর জন্য, কারণ যদি আমি একটা ফাংশন তৈরি করতাম তাহলে টগলিং এর সময় ঝামেলা হইতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ওপেনিং এবং ক্লোজিং এর জন্য আমরা যে দুইটা ফাংশন নিছি এই দুইটা ফাংশনের ভেতরে তেমন কোনো কনফ্লিক্ট হবে না। তো ওপেনিং এর জন্য আমরা কিছু প্যারামিটারকে সেট করতে পারি এবং সকল কিছু আমরা ওপেন সাব মেনু ফাংশনের ভেতরেই করতে পারি। সো প্রথমত আমি সেন্টার এবং বটম এই দুইটা ভ্যালুকে এখানে পাওয়া যাবো। সো আমি এটার প্যারামিটারের নাম দিয়ে দিতে পারি পজিশন, এবং এই পজিশনটার জন্য আমি একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব কনস্ট সেকশন পজিশন নামে, এবং এটার জন্য একটা সেট ফাংশনকেও নিতে হবে যেটা হবে সেট সেকশন পজিশন, এবং এটা হবে ইউজ স্টেট হুক, এবং শুরুতে এটা একটা এমটি অবজেক্ট আকারে থাকবে কারণ আমাদের দুইটা ভ্যালু থাকবে এখানে, এটা হচ্ছে সেন্টার এবং আরেকটা হচ্ছে বটম ভ্যালু, এবং আমি এখন আমাদের এই পজিশনটাকে সেট করে দিতে পারি। সো আমি এখানে সেট সেকশন পজিশনটাকে নিব আমাদের ওপেন সাব মেনু ফাংশনটার ভেতরে, এবং এটাতে আমি সেট করে দিব আমাদের প্যারামিটার আকারে পাওয়া পজিশনটাকে। অ্যান্ড আমি যদি এখন আমাদের navbar.jsx এ ফেরত আসি, আমি এখানে একটা অবজেক্টের ভেতরে আমাদের সেন্টার এবং বটম ভ্যালুটাকে পাস করে দিতে পারি। অ্যান্ড এটা আমরা পাওয়া যাব কোথায়? আমাদের অ্যাপ কনটেক্সটের ভেতরে আমাদের ওপেন সাব মেনু যে ফাংশনটা আছে সেটাতে, এবং এই ওপেন সাব মেনু ফাংশনটাকে আমরা এখন আমাদের সাব মেনু .jsx এ ব্যবহার করতে পারি এটার পজিশনটাকে সেট করার জন্য। কন্ট্রোল এস এ চাপ দিলে এটা একটু সাজানো গোছানো অবস্থাতে চলে আসবে, এবং আমি আমাদের সেকশন পজিশনটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো সেকশন পজিশন আমাদের ইউজ কনটেক্সট হুকটার মাধ্যমে এখানে ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং আমি এখন আমাদের এই মডেলের পজিশনটাকে সেট করে দিতে পারি। এবং এখনই আমার মাথায় আসলো যে আমি এক কনটেক্সটে কখনো আমাদের এই সেকশন পজিশনটাকে অ্যাড করি নাই। সো সেকশন পজিশন স্টেট ভ্যারিয়েবলটা আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা যদি submenu.jsx এ আসি, এখন আমাদের মডেলের পজিশনটাকে চেঞ্জ করতে হবে। তো মডেলের পজিশনটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটা তো একটা স্টাইলিং অ্যাট্রিবিউট। স্টাইলিং অ্যাট্রিবিউটকে কিভাবে ডাইনামিক করতে হয় সেটার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি না। সো এটা করার জন্য আমি আমাদের এই ফুল ডিভের পজিশনটাকে চেঞ্জ করতে চাই। তো এই ফুল ডিভটাকে আমাদের পাইতে হবে, এবং এই ফুল ডিভের জন্য যে স্টাইল আছে সেটার পজিশনকে আমরা আপডেট করব। এবং যেহেতু এটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে
সেহেতু এটা আসলে আমরা কিভাবে করতে পারি জাস্ট আপনাদের জন্য আমি ভাবার জন্য কিছু টাইম রাখতে দিতেছি। 5 মিনিটের জন্য ভিডিওটাকে একটু পজ করে নেন এবং পজ করে নিজেরা একটু ভাবেন যে এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি। অ্যান্ড আশা করি আপনারা ট্রাই করছেন এবং আমি এখানে ইউজ ইফেক্ট হুকটাকে ব্যবহার করব, কারণ আমাদের যে ডিপটা সেটা খুব সুন্দরভাবে স্ক্রিনে রেন্ডার হয়ে গেছে এবং এখন আমাদের যে কাজটা করতে হইতেছে সেটা আসলে জাস্ট ডিপ রেন্ডারের পর ওইটার একটা সাইড ইফেক্টের মতো। সো এই জন্য আমি একটা ইউজ ইফেক্টকে নিয়ে নিব এবং এই ইউজ ইফেক্টের ভেতরে আমরা সাইড ইফেক্ট ফাংশনটাকে দিয়ে দিতে পারি এবং একটা ডিপেন্ডেন্সি অ্যারেকে দিয়ে দিতে পারি। এখন আমাদের এই ডিপেন্ডেন্সি অ্যারের ভেতরে আমরা কি রাখবো, আমরা সাব মেনু পজিশনটাকে দিয়ে দিব। সো সাব মেনু পজিশনটা কি আমার ইম্পোর্ট হয়নি ঠিক মতো, অ্যান্ড আমি এখানে সাব মেনু পজিশন লিখছি, সেকশন পজিশন হবে। সো সেকশন পজিশন স্টেট ভ্যারিয়েবলটা যতবার চেঞ্জ হবে ততবার আমাদের এই সাইড মেনুর পজিশনটাকেও চেঞ্জ করতে হবে এবং আমি আমাদের সাব মেনুটাকে এখন এখানে নিয়ে আসতে পারি। সো সাব মেনুর রিপ্রেজেন্টেশন কিভাবে হইতেছে, আমাদের এই ডিভ ট্যাগের ভেতরে আমরা এই ডিভ ট্যাগটাকে কিভাবে ব্যবহার করব, আমরা এখানে ইউজ রেফ হুকটাকে ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে আপনাদের একটু ফেরত যাইতে হবে আমাদের ফর্ম হ্যান্ডেলিং জিনিসপাতিতে। ফর্ম হ্যান্ডেলিং এর সময় আমরা কিভাবে এই ইউজ রেফকে ব্যবহার করে রেফারেন্সের মাধ্যমে কোনো একটা ফর্মের ভেতরে থাকা ডাটাগুলোকে নিয়ে আসতে পারি সে ব্যাপারে জানছিলাম এবং এই ইউজ রেফ হুকটা আসলে খুবই ইউজফুল হইতে পারে এই রকম কাজ করার জন্য। ইউজ রেফ হুকটা যদি আমরা ব্যবহার করি, আমরা আমাদের এই ডিভের জন্য একটা রেফারেন্স অ্যাট্রিবিউটের ভেতরে সেই ইউজ রেফ হুকটাকে রেফার করে দিতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের এই ডিভের যাবতীয় সকল জিনিসপাতিকে পাওয়া যাব। সো আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম দিব আমি কন্টেইনার এবং ইকুয়ালস টু দিয়ে এখানে আমি ইউজ রেফ হুককে ব্যবহার করতে পারি যেটা শুরুতে নালে থাকবে এবং আমি আমাদের এই ইউজ রেফ হুকটাকে আমাদের ডিভের সাথে অ্যাটাচ করে দিব। সো রেফারেন্স এবং এটার ভেতরে আমি কন্টেইনারটাকে দিয়ে দিতে পারি। তো অলওয়েজ আমাদের এই ইউজ রেফ হুকের মাধ্যমে আমরা আমাদের এই ডিভটাকে ইজিলি পাওয়া যেতে পারি এবং আমরা আমাদের সাব মেনুটাকে কিভাবে পাবো, এখানে আমরা নিয়ে নিতে পারি কনস্ট সাব মেনু ইজ ইকুয়ালস টু আমাদের যে কন্টেইনারটা ছিল সেটা ডট কারেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে এবং এটা আমাদেরকে আমাদের এই পুরো ডিভটাকে রিটার্ন করে দিবে এবং এখন আমরা আমাদের এই ডিভটাকে আপডেট করতে পারি। সো আমি আমাদের সেকশন পজিশন থেকে সেন্টার এবং বটম ভ্যালু দুইটাকে এখানে ডিস্ট্রাকচার করে নিব। সেন্টার কমা বটম, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গেছি, সেন্টার কমা বটম ভ্যালুগুলোকে এখানে ডিস্ট্রাকচার করে নিলাম। ইকুয়ালস টু দিয়ে আমি এখানে সেকশন পজিশনটাকে দিয়ে দিতে পারি এবং আমরা এখন আমাদের সাব মেনুর পজিশনটাকে সেট করে দিতে পারি। সো যেহেতু এটা একটা স্টাইলিং অ্যাট্রিবিউট সেহেতু জাভাস্ক্রিপ্টে আমরা সাব মেনু ডট স্টাইল নামেও একটা অ্যাট্রিবিউটকে পাই। এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু ইন্সপেক্ট হলে এটাকে দেখাইতে পারি, আমি লক করে দিব আমাদের সাব মেনুটাকে যেটা আমরা কন্টেইনার ডট কারেন্ট অ্যাট্রিবিউট থেকে পাইছি। ইন্সপেক্ট হলে আসবো এবং কনসোলে চলে আসবো। কনসোলে আসার পর একটু রিলোড করে এটাকে একটু ছোট করে দেই যেন আপনাদেরকে দেখাইতে পারি। আমাদের এখানে আমরা দেখতে পারবো, ভাই আমি এখানে কি দেখতে পারতেছি, ও আমি রেফারেন্স প্রজেক্টে আছি, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আমরা আমাদের প্রজেক্টের দিকে আসি এবং এখানে কনসোলে যাওয়ার পর একটু যদি রিলোড করি, রিলোড করার পর আমি ডিলসের উপরে হোভার করি তাহলেই দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের ফুল ডিভটা শো করতেছে, সাব মেনু ডিভটা, এবং আমরা আমাদের এই সাব মেনু ডিভের থেকে একটা স্টাইল নামক অ্যাট্রিবিউটকে পাই এবং আমরা সেই স্টাইল নামক অ্যাট্রিবিউটটা ব্যবহার করে ডাইরেক্টলি আমাদের এই ফুল ডিভের পজিশনটাকে চেঞ্জ করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে কিছু সিম্পল কোড লিখবো। প্রথমত আমরা সাব মেনু ডট স্টাইল অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতেছি এবং এটার ভেতরে আমরা লেফট অ্যাট্রিবিউটটাকে পাবো এবং ইকুয়ালস টু দিয়ে এটাকে আমরা সেট করে দিতে পারি আমাদের সেন্টার ভ্যালুতে, যেটা আমরা আমাদের সেকশনের জন্য বের করছিলাম। সো এখানে আমি একটা ব্যাকটিক দিয়ে ডলার সাইনের ভেতরে সেন্টার এবং তারপর
px-টাকে দিয়ে দিতে পারি এবং এতটুকু হয়ে যাওয়ার পর এখানে আমি একটা এররকে দেখতে পারতেছি, কারণ আমি এখানে কনস্ট কিওয়ার্ডটা ব্যবহার করছি। আমি সাবমেনু তো উপরেই ডিক্লেয়ার করছি, আমি আবার ডিক্লেয়ার করতেছিলাম কি লেগা। যাই হোক, এখান থেকে কনস্টটাকে সরা দিতে পারি আমি, এবং আমরা যদি একটু হোভার করি আমাদের ডিলসের উপরে, তাহলে দেখবো এখন সাবমেনুটার পজিশনটা খুব সুন্দরভাবে আমাদের সেকশনের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতেছে। এবং আমি চাইলে এখন আমাদের সাবমেনুর বটম ভ্যালুটাকেও চেঞ্জ করে দিতে পারি। সো সাবমেনু ডট স্টাইল ডট টপ ইজ ইকুয়ালস টু হবে আমাদের সেকশনের বটম ভ্যালুর সমান। সো বটম px এই পুরোটাকেই আমাদের একটা জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটের ভেতরে রাখতে হবে, কারণ আমি আমাদের লেফট এবং টপের ভ্যালুটাকে কখনো ডাইরেক্ট ভ্যালু আকারে পাঠাইতে পারি না। আমি এখানে পিসি দিছি px হয়তো, এবং আমাদেরকে অবশ্যই সেটাকে একটা স্ট্রিং আকারে পাঠাইতে হবে। সো আমি সেন্টার এবং বটম ভ্যালু দুইটাকে জাস্ট টেমপ্লেটের ভেতরে ঢুকে দিব এবং তারপর আমরা px-টাকে এখানে লিখে দিতে পারি। এবং এখন যদি আমি একটু রিলোড করি, রিলোড করার পর ডিলসের উপরে হোভার করি, তাহলে দেখব যে আমাদের সাবমেনুটা একেবারে ডাইরেক্টলি আমাদের সেকশনগুলার নিচে চলে আসে। এবং আমাদের শুধুমাত্র একটা জিনিসই এখন বাকি রইল, সেটা হচ্ছে আমাদের এই সাবমেনুতে সকল কন্টেন্টগুলাকে বসায় দেওয়া।